যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, আরজিকর মেডিকেলের পর এবার আইন কলেজ, সেখানে গণধর্ষণ। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের শিকার কলেজেরই ছাত্রী। গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যে তৃণমূল কর্মী এবং ওই কলেজেরই অস্থায়ী কর্মী। জিবি সুপারিশে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হয়েছিলেন মনোজিৎ মিশ্র। এই গণধর্ষণে অভিযুক্ত ল কলেজেরই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় এবং ল কলেজেরই আরো এক ছাত্র জায়েব আহমেদ। আরজিকরের ঘটনা দেখেছিলাম গত বছর আগস্ট মাস 9 তারিখ, আরো একটি আগস্ট মাস আসতে চললো, অর্থাৎ এক বছর এখনো হয়নি, তার মধ্যেই আরো একটি ঘটনা একেবারে কলেজের মধ্যেই গণধর্ষণের শিকার কলেজেরই ছাত্রী। কলেজের ইউনিয়ন রুমে প্রথমে শ্লীলতাহানি করা হয়, তারপর গার্ড রুমে জোর করে নিয়ে যাওয়া হয়। কিন্তু যে প্রশ্ন, এত কিছু ঘটে গেল, কেউ কিছুই টের পেল না। আমি এই বিষয়ে আরো কথা বলবো, আরো বিস্তারিত জানবো। সরাসরি চলে যাবো আমাদের নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, দেখো, তোমাকে প্রথমেই বলি যে কসবার এই সাউথ কলকাতা ল কলেজে, এখানে এই আইন শিক্ষার কলেজে আইন শিক্ষার ছাত্ররা একজন আইন শিক্ষার ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে, এই পুরো নির্যাতিত মহিলার যে অভিযোগের বয়ান, সেটা পড়লে শিউরে উঠতে হয়। মানে এ ঘটনা ভাবা যায় না যে একজন ছাত্রীকে তারই কলেজে, সেই কলেজেরই ছাত্ররা এবং প্রাক্তন ছাত্র যে মূল অভিযুক্ত, কিভাবে নৃশংস ঘটনা ঘটাতে পারে, এটা নির্যাতিত মহিলার বয়ান না পড়লে বোঝা যায় না। কি ভয়ঙ্কর ঘটনার বর্ণনা তিনি করেছেন, কি পাশবিক নির্যাতনের বর্ণনা তিনি করেছেন। তিনি বলছেন যে তার কলেজে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে তিনি সেই কলেজে গিয়েছিলেন। তিনি কলেজে যান, 12টা নাগাদ তার সমস্ত কাজ শেষ হয়ে যায়। এরপর তিনি মূল অভিযুক্তকে তার বর্ণনা দিচ্ছেন অভিযোগপত্রে। কি বলছেন মূল অভিযুক্ত সম্পর্কে, যে মূল অভিযুক্ত সে হচ্ছে গিয়ে কলেজের প্রবল প্রতাপতার। সে আনঅফিসিয়ালি কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের প্রেসিডেন্টের ভূমিকা পালন করে। যখন যাকে ইচ্ছে তখন তাকে সে তার মর্জি মতো পছন্দের পদ দিয়ে দেয়। কলেজের সকলে তাকে ভয় পায়, সবাই তার কথা শুনে চলে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে সেই প্রাক্তন ছাত্র, সে এই কলেজ চালায় এবং কার নামে চালায়? তৃণমূল ছাত্র পরিষদের নামে চালায়। আর কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই প্রাক্তন ছাত্র মূল অভিযুক্ত, সে এখন হচ্ছে গিয়ে এই কলেজের একজন অস্থায়ী কর্মী। সে কলেজের একজন অস্থায়ী কর্মী। কিভাবে এই মনোজিৎ মিশ্র অস্থায়ী কর্মী হলো, যেটা খবর নিয়ে জানা যাচ্ছে যে এই মনোজিৎ এইভাবে অস্থায়ী কর্মী হয়েছে গভর্নিং বডির সুপারিশে। কোন গভর্নিং বডির সুপারিশে? তার মাথায় কে আছে? তার মাথায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক দেব। শোনা যাচ্ছে সেই গভর্নিং বডির সুপারিশে এই মনোজিৎ প্রাক্তন ছাত্র হওয়ার পর সে আবার কলেজে কর্মী হিসাবে ঢুকেছে এবং মোটামুটি কলেজটা নাকি সেই চালায়। অভিযোগকারিণী তার অভিযোগপত্রে সেই জিনিস বলছে। এরপর কি হলো আমি তোমার কাছে ঘটনার কথায় ফিরে আসি। প্রথমে তো আমি তোমায় বললাম যে ঘটনা যারা ঘটিয়েছে তাদের মধ্যে মূল অভিযুক্তের পরিচয় এবং এর সঙ্গে আরও দুজন ছাত্র যারা মনোজিতের সঙ্গী হিসাবে কাজ করে। এর মধ্যে একজন এই অভিযোগকারিণীর সহপাঠী, আর একজন হচ্ছে তার থেকে 1 বছরের সিনিয়র। এবার কি বলা হচ্ছে যে এই মনোজিৎ সে এই প্রথম বর্ষের ছাত্রীকে তাকে প্রস্তাব দেয় যে সে তাকে বিয়ে করতে চায় এবং তখন এই ছাত্রী জানায় যে তার একজন বয়ফ্রেন্ড রয়েছে, সে তাকে সত্যিই ভালোবাসে, ফলে তাকে ছেড়ে আসার কোনো প্রশ্ন নেই, ফলে সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর কি হয়? বলা হয় তাদেরকে আরও খানিকক্ষণ কলেজের ইউনিয়ন রুমে থেকে যেতে এবং এই করতে করতে 6টা, তারপর সন্ধ্যে 7:30 পর্যন্ত এরপর আটকে রাখা হয়। 6টার পর আটকে রাখা হয়, সন্ধ্যে 7:30 অবধি তাদেরকে আটকে রাখা হলো। তাদের মানে মনোজিৎ এবং তার দুজন সঙ্গে আরও দুজন ছাত্র, যে মোট 3 জন, তারা একে আটকে রাখলো। এই কলেজ ছাত্রীকে আটকে রেখে দিল কলেজের ইউনিয়ন রুমের মধ্যে। এরপর কি জানা যাচ্ছে যে এই কলেজ ছাত্রী ইউনিয়ন রুমে আটকে রাখার পর তার সঙ্গে জোর জবরদস্তি করা হয়, যে মানে যৌনতায় লিপ্ত হওয়ার জন্য তার সঙ্গে জোর জবরদস্তি করা হয় এবং তারপর তাকে কলেজের যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমের দিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যেটা হয় সেই ওয়াশরুমে নিয়ে গিয়ে তাকে
জোর জবরদস্তি করা হয় এবং সেই সময় এই মেয়েটি বলছে যে তার প্যানিক অ্যাটাক হয়, তার মধ্যে শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হয় এবং সে তখন বলে যে আমাকে সাহায্য করো, আমাকে রুবি জেনারেল হসপিটালে নিয়ে চলো। কিন্তু কেউ সেই কথায় কর্ণপাত করেনি, তাকে রুবি জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, শুধুমাত্র একটা ইনহেলার এনে দেওয়া হয় এবং তারপরে সেই ইনহেলার নেওয়ার পর সে যখন একটু সুস্থ হয় এবং বাড়ি যেতে চায় তখন তাকে বলা হয় যে না, বাড়ি যাওয়া যাবে না। এরপর তাকে ফের জবরদস্তি করতে শুরু করা হয় এবং তারপর জবরদস্তি করার পর তারপরে তাকে জোর করে গার্ডের রুমে নিয়ে যাওয়া হয়। কলেজের মেন গেট লক করে দেওয়া হয়। মানে ভেবে দেখো, কলেজের মেন গেট লক করে দেওয়া হলো এবং কলেজের মেন গেট লক করে দিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো? এই মেয়েটিকে নিয়ে যাওয়া হলো গার্ডের রুমে। যে গার্ডের কথা হচ্ছে যে এই কলেজের নিরাপত্তা দেখা, আর তার রুমে নিয়ে যাওয়া হলো এই মহিলাকে এবং সঙ্গে দুজন মনোজিতের দুজন সঙ্গী, তারা বাইরে থেকে পাহারা দিচ্ছে যে যাতে বাইরে থেকে কেউ ঢুকে পড়তে না পারে। এবং সেই সময় এই মহিলাকে ফের ধর্ষণের চেষ্টা এবং মহিলা বারবার বাধা দিতে থাকেন এবং এই কলেজ ছাত্রী বারবার বাধা পাওয়ার পর তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়। কি হুমকি দেওয়া হয়? হুমকি দেওয়া হয় যে তার যে বয়ফ্রেন্ড আছে তাকে খুন করে দেওয়া হবে, তার বাবা মাকে গ্রেপ্তার করিয়ে দেবে। মনোজিৎ এত ক্ষমতা সম্পন্ন, যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তার এত ক্ষমতা যে সে এই মহিলার বাবা মাকে গ্রেপ্তার করিয়ে দেবে, তার বয়ফ্রেন্ডকে খুন করিয়ে দেবে। এরপরও ক্রমাগত বাধা দিতে থাকেন এই মহিলা। এবং তারপর যেটা হয় সেটা কি, এরপর একটা ভিডিও দেখানো হয় যে প্রথমবার যখন তাকে জোর করা হয়েছিল, দেখানো হয় যে দুটো ভিডিও ক্লিপ ইতিমধ্যেই তারা তুলে রেখেছে। এই ভিডিও ক্লিপ প্রত্যেককে দেখানো হবে, এই ভিডিও ক্লিপ বাজারে ছড়িয়ে দেওয়া হবে। এই হুমকি দিয়ে তারপর ওই মহিলাকে ধর্ষণ করা হয়। এই গণধর্ষণের কেসে ইতিমধ্যেই তুমি জানো যে 3 জন গ্রেপ্তার হয়েছে মনোজিৎ সহ। কিন্তু প্রশ্ন উঠছে কয়েকটা। এক হচ্ছে আর.জি. করের হাসপাতাল আমাদের দেখিয়ে দিয়েছিল, আর.জি. কর হাসপাতালের ঘটনা, যে সেখানে কিভাবে একজন কর্মরত চিকিৎসককে সে হাসপাতালের মধ্যে বিশ্রাম নেওয়ার সময় ধর্ষিত হয়ে খুন হতে হয়। তারপরে আমরা আর একটা ল কলেজে দেখলাম যে এখানে কিভাবে একজন আইনের ছাত্রীকে সেখানে কিভাবে কলেজের মধ্যে গার্ডের রুমে তাকে ধর্ষণ করা হলো, অথচ কোনো নিরাপত্তা রক্ষীকে দেখা গেল না, তারা কেউ বাধা দিল না। মহিলা তার কমপ্লেনে বলছেন যে নিরাপত্তা রক্ষীরা কেউ কোনো সাহায্য করেনি, যে নিরাপত্তা রক্ষী ছিল সে কোনো সাহায্য করেনি। এখন প্রশ্ন উঠছে যে তাহলে শিক্ষাক্ষেত্রের নিরাপত্তা কোথায়? দ্বিতীয় আর একটা প্রশ্ন, কলেজ শুরু হয় সকাল 9টায়, শেষ হয়ে যায় দুপুর 2টোয়। তাহলে পরে এই কলেজের একজন কর্মী এবং প্রাক্তন ছাত্র এবং 2 জন ছাত্র, তারা একজন ছাত্রীকে কিভাবে সন্ধ্যে পর্যন্ত আটকে রাখলো? ঘটনা শেষ হয়েছে তখন হচ্ছে রাত্রি 10টা 50 বাজে, তখন এই কলেজ ছাত্রীকে ছাড়া হয়েছে। তাহলে দীর্ঘক্ষণ এই কয়েক ঘন্টা কলেজ আওয়ার শেষ হয়ে যাওয়ার পর কলেজের মধ্যে একজন কলেজ ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করা হলো, হুমকি দেওয়া হলো, ভয় দেখানো হলো, মারধর করা হলো। তারপরেও কেউ কোনো টের পেলেন না। ঠিক, তাহলে নিরাপত্তা কোথায়? প্রথম কথা হচ্ছে দুপুর 2টোয় যদি কলেজ ছুটি হয়ে যায় তাহলে তারপর সেই কলেজে কেন কেউ থাকবেন? দ্বিতীয় কথা হচ্ছে একজন কলেজের প্রাক্তন ছাত্র, তার কলেজে এত দাপট কী করে হয় যে সে এইরকম দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? শুধুমাত্র শাসক দলের ভাত মাথায় আছে তার জন্য। ফলে শুধুমাত্র এই গ্রেপ্তার দিয়ে এই ঘটনাকে প্রতিরোধ করা সম্ভব হবে না। এই ধরনের ঘটনাকে প্রতিরোধ করতে গেলে কলেজগুলোতে সাফাই অভিযান প্রয়োজন। যে সমস্ত রাজনৈতিক মদতে এই সমস্ত কলেজের কিছু ছাত্র রীতিমতো দুষ্কৃতির ভূমিকা নিয়ে কলেজে নৈরাজ্য চালাচ্ছে, কলেজে রাজ করছে, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। যে যতক্ষণ পর্যন্ত এইটা সম্ভব হচ্ছে এবং সেইটা রং না দেখে ব্যবস্থা না নেওয়া সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাবে, এটা বোঝাই যাচ্ছে। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো।